SC25 আজকের এই ভিডিওটা হয়ে যেতে পারে তোমার A+ পাওয়া না পাওয়ার মধ্যে পার্থক্য। তোমাদের যে সমস্ত সৃজনশীলে, যে সমস্ত রিটেন পার্টে তোমাদের এখনো পরিপূর্ণ লেভেলের মার্ক আসে না, তাদের সেই সমস্ত জায়গায় তুমি যদি ইমপ্রুভ করতে চাও, আজকের ভিডিওটা তোমার দেখাই লাগবে। ১ম এ আমি বলতেছি আমি হয়তো বাংলা টিচার না, কিন্তু যেহেতু এসএসসি পরীক্ষা আমিও দিয়েছি, আমি এই ব্যাপারে তোমাদেরকে অনেকটা সাহায্য করতে পারি। ফর এক্সাম্পল, আই অ্যাম অল অ্যাবাউট টিপস অ্যান্ড ট্রিকস, এটা তুমি জানোই। সো আমি যে সমস্ত ট্রিক ব্যবহার করে আমার A+টা নিশ্চিত করছিলাম, সেগুলো কিন্তু তোমাকে বলছি। সো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, শেষে কিন্তু আমি তোমাদের কিভাবে তোমরা খাতার রেজিস্ট্রেশনটা পুরো করবা অ্যান্ড কিভাবে ওই মাস সেটা অ্যান্সার করবা, সেটাও কিন্তু অংশগ্রহণ করে দিয়েছি বা যোগ করে দিয়েছি। সো অবশ্যই সেটাও দেখে নিবা। সো শুরু করি। টিপ নাম্বার 1। টিপ নাম্বার 1 এ তোমাকে আমি বলব একটা সৃজনশীল কিভাবে লেখে। অ্যান্ড তোমরা সারা জীবন সৃজনশীল লেখা আসছো, এখন শ্রমিক ভাই তোমাকে সৃজনশীল লেখা শিখাবে যে নাকি ম্যাথ টিচার? খুব অবাক লাগতেছে, তাই না? এখন আমি শুধুমাত্র ম্যাথ টিচার ছিলাম না। পুরো ক্যারিয়ার জুড়ে আমি কোথাও বাংলা টিচার ছিলাম, কোথাও ইংলিশ টিচার ছিলাম, কোথাও বায়োলজি টিচার ছিলাম না, বাট কতগুলো খাতা দেখছি। অ্যান্ড আমি কেন যেন ওয়েটলি ফিজিক্স খাতা অনেক বেশি দেখছি এবং ফিজিক্স পড়াইছি অনেকদিন। সো আমি খাতা দেখার অভিজ্ঞতা থেকে তোমাকে বলতে পারি যে উইথ হোয়াট হ্যাপেন টু আস, একটা স্টুডেন্ট যখন একটা খাতা সুন্দর করে ডিফাইন ওয়েতে লেখে না, তখন আমরা তাকে মার্ক দেই না। আমাদের মনে হয় সবসময় যে এটা নাম্বারটা আমার বাবার বাড়ির সম্পত্তি, সো আমি তাকে মার্ক দেই না। সো ফর এক্সাম্পল, কোথায় মার্ক কাটে? তুমি একটা সৃজনশীল যদি ক্লিয়ারলি ডিফাইন্ড ওয়েতে না লেখো, ডিফাইন্ড ওয়েতে বলতে আমি যদি বলি যে ধরো তোমার একটা সৃজনশীল লেখা তুমি শুরু করলাম। একটা সৃজনশীল লিখে তুমি লেখো কি নরমালি যে ১ নং প্রশ্ন উত্তর লেখে তুমি পাশে ধরো মনে করো তুমি নিচে ক দিয়ে দিলা, তারপরে তুমি একটু জায়গা রেখে খ দিয়ে দিলা, খ ১ পেজে লেখো, গ নাম্বার ১ পেজে লেখো, ঘ নাম্বার তুমি ১.৫ থেকে ২ পেজ লেখো। যদি এটুকু লেখো তাহলে একটা টিচারের জন্য যথেষ্ট। কিন্তু তুমি ক নাম্বার প্রশ্ন উত্তরে কাইন্ডলি এরকম করো। তুমি যে জিনিসটা করো সেটা হলো যে ভাইয়া তুমি ক নাম্বার প্রশ্নটা লেখো, খ নাম্বার প্রশ্ন ওই পেজে লেখো, খ নাম্বারের একটা পার্ট ওই পেজটায় নিয়ে যাও। তারপরে গ নাম্বার আবার ওই পেজটা থেকেই শুরু করো। এরপরে ঘ নাম্বার কোনো মতো হজবরল করে ২ পৃষ্ঠা লেখা আসো অ্যান্ড ভাবো টিচার ওহ সেই লিখছি, টিচার সেই নাম্বার দিবে না। আসলে টিচারদের এক্সপেকটেশন এরকম না। আমি তোমাকে যদি বলি আমার এক্সপেকটেশনটা কি, একটা টিচার এক্সপেকটেশন কি থাকে, তুমি ক নাম্বার প্রশ্ন উত্তর যখন লিখবা তখন লিখবে ১ নং প্রশ্ন উত্তর ক, তারপর একটা নিচে একটা দাগ দিয়ে দিলাম, লিখে তারপর তুমি একটা জায়গায় ধরে ক নম্বর প্রশ্নের উত্তর লিখলা। ক নম্বর প্রশ্নের উত্তর অনেকে একটা ওয়ার্ডে লেখে, প্লিজ একটা ওয়ার্ডে লেখো না, ঠিক আছে? উই ক্যান ডু বেটার, একটা ওয়ার্ডে লেখো না। এরপরে খ নম্বর কোশ্চেনটা আমরা ২টা প্যারায় লিখবো। সমাজ বলো, ইসলাম শিক্ষা বলো বা বাংলা বলো, সব জায়গায় তুমি খ নম্বর কোশ্চেনটা ২টা প্যারায় লাগবা। ১ম প্যারায় তোমার আসলে জ্ঞানমূলক যে জিনিসটা আসলে তোমাকে বলছে, যে কোশ্চেনটা এক্সাক্টলি করছে সেটা অ্যান্সার দিয়ে দিবা। তারপরে তুমি একটা অনুধাবনমূলক অ্যান্সার দিবা। কোন ধরনের কি বুঝলা, কোথা থেকে আসছে, কোন কবিতা থেকে বলছে, এগুলা রিলেটেড। সেকেন্ড যে কোশ্চেনটা বা গ নাম্বার যে কোশ্চেনটা, সেটা চেষ্টা করবা পরের পেজে পুরো ১ পেজ জুড়ে লিখতে। ভাইয়া ১ পেজের বেশি যাওয়া না, অনেক ঝামেলা হবে। ১ পেজ জুড়ে লিখতে আমার একটা টিচারের যদি তোমার এই পেজ থেকে এই পেজে যায় তোমার গ নাম্বার পড়তে হয়, টিচার বিরক্ত হয়। আর এই বিরক্তি থেকে তোমার নাম্বার কমে। সো আমি যেটা বলবো ৩টা প্যারায় লেখো। ১ম প্যারায় তোমার এক্সাক্ট কোশ্চেনটা যেটা সেটার অ্যান্সার লেখো। তারপরে তুমি অনুধাবনমূলক পার্টটা লেখো। যেখানে তুমি বলবা যে উদ্দীপকের সাথে আসলে কি সম্পর্ক, তোমার আসলে কোন কবিতার সাথে বা গল্পের সাথে সম্পর্ক বা বইয়ের কোন পাঠটুকুর সাথে সম্পর্ক। এরপরে তারপরেরটায় তুমি লিখবা যে তোমার যে সিদ্ধান্ততে পৌঁছাইছো তুমি, সেই সিদ্ধান্ত কতটুকু যুক্তিযুক্ত। ওকে? সো এইটা গেল আমাদের গ নাম্বার। তারপরে হলো ঘ নাম্বার। হ্যাঁ? ঘ নাম্বার। সেখানে আমরা কি করি, ঘ নাম্বারে আমরা ৪টা প্যারা লিখি। ৩টা প্যারা ১ পেজে, আবার বলতেছি ৩টা প্যারা ১ পেজে, এবং লাস্টের প্যারাটা যে সিদ্ধান্তমূলক যে প্যারাটা আছে সেটা আমাদের পরের পেজে, যেটা ১ পেজ বা পুরো পেজ যদি হয় তাও ভালো, তোমার যদি অর্ধেক হয় তাহলে তো আরো ভালো, সমস্যা নেই। ওকে? টিচার এর থেকে বেশি আর কিছু চায় না। সো এইটা গেল একটা সৃজনশীল কেমনে লিখতে হয়, তুমি আবার শিখলা। তোমার যদি কোথাও মানে একদম তুমি যদি ভালো লেভেলের উন্নতি করতে চাও লাইফে, ধরো মনে করো ৮ থেকে ৯ উঠতে চাও, ৯ থেকে ১০ উঠতে চাও, এই ধরনের টিপস তোমার কাজে লাগানো লাগবে। ওকে? এরপরে সেকেন্ড যে জিনিসটা আসবো সেটা হলো ভাইয়া, তোমরা অনেকে এখন লেটার, অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ এগুলোতে কম নাম্বার পাও, রচনায় কম নাম্বার পাও। রচনার জন্য ডাইরেক্টলি বলে দিচ্ছি ভাইয়া, রচনার জন্য তুমি যত বেশি পয়েন্টস বাড়াবা তত ভালো হবে একটা রচনা। যত বেশি কনটেন্ট দিবা তত ভালো হবে একটা রচনা। আর তত বেশি টিচার আসলে সেটা পছন্দ করবে, তত বেশি মার্ক দিবে। টিচার সব পড়ে দেখবে না, টিচার পয়েন্টস গুনবে। কয়টা পয়েন্ট দিছো তুমি, ঠিক আছে? আমি যে জিনিসটা পার্সোনালি করতাম, আমি ২৫ থেকে ২৮টা পয়েন্ট দিয়ে দিতাম একটা ১৫ নাম্বারের একটা রচনায়। সো এখন তুমি হিসাব করো তুমি কয়টা দিবা। পয়েন্ট যত বাড়বা নাম্বার তত বাড়বে, এটা তোমাকে আমি বলে দিচ্ছি। অ্যান্ড এখন তোমাকে যদি বলি লেটার, অ্যাপ্লিকেশন যা কিছুই লেখো না, তার জন্য একটা সিম্পল জিনিস ফলো করো। আর কোনো কিছু ফলো না করো, বাট এই জিনিসটা ফলো করে যেটা আসলে টিচাররা খুবই পছন্দ করে। সেটা হলো কি, তুমি যদি লেখা স্টার্ট করো আমাদের এই বাম পাশ থেকে এবং লেখা শেষ করো আমাদের ডান পাশের পেজটায়, তাহলে টিচাররা খুবই খুশি হয়। টিচাররা ১ পেজের মধ্যেই তোমার আসলে পুরো একটা অ্যান্সার পাওয়া যায়। ধরো মনে করো ৮ নং প্রশ্ন উত্তর পুরো ১ পেজে। একটা টিচার ৭টা
প্রশ্ন এসে যখন 8 নাম্বার প্রশ্ন মিলাইতে যায় যে একটা টিচার মানে অ্যাপ্লিকেশনে কি লিখলো, সে প্রথম পার্টটুকু পড়বে, লাস্ট পার্টটুকু পড়বে, জাস্ট স্ট্রাকচারটা দেখবে, যা হইছে তোমাকে দেখবে পুরো 1 পেজের মধ্যে আছো, বিশ্বাস করো সে তোমাকে ভালো একটা মার্ক দিয়ে চলে যাবে। সে সব পড়ে দেখবে না, সে সবকিছু দেখবে না, কিন্তু ভাইয়া সে দেখবে তুমি এতটুকু গুছায় লিখছো, খুশি হয়ে তোমাকে ভালো মার্ক দিয়ে যাবে। ওকে, সো অলওয়েজ বলবো কোনো রচনামূলক তুমি যদি কিছু লেখার চেষ্টা করো, সেটা শুরু করো আমাদের বাম পেজে। তোমার যদি অপশন থাকে তাহলে বাম পেজে শুরু করো, ডান পেজে শেষ করো, ডান পেজে শেষ করো। ওকে, দ্যাট ইজ ইট। যেগুলো আসলে 8 নাম্বার 10 নাম্বারের কোশ্চেন। তারপরে 3 নাম্বার যে পয়েন্ট টিপসটা আমি তোমাকে দিব সেটা হলো অর্ডার অফ থিংস। একটা টিচার সবসময় পছন্দ করে যখন খাতা দেখে যে একটা স্টুডেন্ট যখন খাতা আমার কাছে আসবে, সেই খাতাটা যেন প্রথমে 1 নম্বর প্রশ্ন আসে, তারপর 2 নম্বর প্রশ্ন আসে, 3 নম্বর প্রশ্ন আসে, এরকম অর্ডারলি আসে, এরকম অর্ডারলি আসে। এরকম যদি কোনো একটা খাতা আসে আমার কাছে যেখানে 5 নাম্বার কোশ্চেনের পরে 9 নাম্বার কোশ্চেন দেওয়া আছে, তারপরে 34, তারপরে 8 নাম্বার কোশ্চেন দেওয়া আছে, বিশ্বাস করো এক্সট্রিমলি মেজাজ খারাপ হয়। ঠিক আছে, 1 নাম্বারের পরে 2 নাম্বার না রেখে সে যদি 8 নাম্বার লেখে, তারপর আবার হঠাৎ করে 2 নাম্বার বা 3 নাম্বার লিখতে যায়, বিশেষ করে অনেক অনেক বেশি মেজাজ খারাপ হয়, অটোমেটিকলি তোমার নাম্বার এখান থেকে ডিডাক্ট বা কমতে থাকে। সো একটা নির্দিষ্ট অর্ডার বজায় রেখে অ্যান্সার গুলো করতে হবে তোমাকে। যদি করতে পারো তাহলে তো অনেক ভালো। ওকে, সো একটা শেষে যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু অর্ডার তুমি নিশ্চিত হতে পারবে কাইন্ডা। এরপরে কি কন্টেন্ট লেভেল ব্যাপারে আমি একটু কথা বলবো তোমাদের সাথে। তোমরা অনেকেই মনে করো কেন যেন ইসলাম শিক্ষা, সমাজবাদ যেটাকে বাংলাদেশ বিশ্ব পরিচয় বলে, তারপরে হলো ইংলিশ, এগুলো না বানায় লেখা যায়। ভাই আমি জানি বানায় লেখা যায়, আমি নিজে বানায় লিখছি অনেক বছর, কিন্তু যখন এসএসসি আসছে তখন আমি জানি দিস ইজ এ গুরুত্বপূর্ণ পরীক্ষা। সো এই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য আমি নিজে বানানোর উপর নির্ভর করিনি, কারণ আমি বানায়া 6 পাচ্ছিলাম, 7 পাচ্ছিলাম। ঠিক আছে, আমি যদি 8 পাইতে চাইতাম আমার কিছু একটা লেখা লাগতো, কিছু একটা আনা লাগতো খেলার মধ্যে। সে কি আনলাম, আমি কি করলাম, ওটা আসলে স্টাডি করা শুরু করলাম। আমি আসলেই ভাইয়া ধরো মনে করো ট্রাফিক জ্যাম মানে পড়া শুরু করলাম। ট্রাফিক জ্যাম নিয়ে যে রচনাটা আছে সেটা পড়া শুরু করলাম, যে প্যারাগ্রাফটা আছে সেটা পড়া শুরু করলাম, প্রতিবেদন পড়া শুরু করলাম। এন্ড দেখলাম বইয়ের ভিতরে কি কন্টেন্ট দেওয়া আছে, অমুক বইয়ের মধ্যে কি কন্টেন্ট দেওয়া আছে, এই কন্টেন্ট গুলো হজম করলাম, কি সাল দেওয়া আছে, কি উক্তিগুলো দেওয়া আছে, কি ধরনের ভাষা ইউজ করছে, এই ভাষাগুলো উক্তিগুলো নিয়ে আসলাম, লেখাই না নিজের ভিতরে রেখে দিলাম। এন্ড আলটিমেটলি যখন এই ব্যাপারে আমাকে কোশ্চেন করা হইতো, তখন আমার ভিতর থেকে যে সমস্ত কন্টেন্ট আমার বের হইতো সেগুলো বের হইতো পিওরলি গোল্ড, আর সেগুলো খুব গুছানো থাকতো। এখন দেখো আমি তোমাকে একটা এক্সাম্পলই দিই। ধরো তোমাকে পরিবেশ দূষণ সম্পর্কে লিখতে বলছে, যে পরিবেশ দূষণ বা বায়ু দূষণ সম্পর্কে একটা রচনা লিখতে দিছে, ধর্মঘটের রচনা লিখতে দিছে। সো বায়ু দূষণ সম্পর্কে তোমার যদি জানা থাকে যে বায়ু দূষণ সম্পর্কে বাংলাদেশের এক্সিস্টিং আইনগুলো কি কি, যদি জানা থাকে ভালো হইতো না, তাহলে তুমি বলতো যে আইন অনুযায়ী আসলে এইরকম করা উচিত, ইটের ভাটা এখানে নেওয়া উচিত, এত দূরে থাকা উচিত, বা কত সালে আইনটা বাস্তবায়ন করা হয়েছে, বা আপনি আসলে কি বাস্তবায়িত হচ্ছে কিনা, বা WHO কি বলছে, কোন রিপোর্টে কত % বায়ু দূষণ দেওয়া আছে, এগুলো যদি তোমার রচনার ভিতরে থাকে, খুব খুব সুন্দর হবে না রচনাটা? হিসেব করো, ঠিক করে ভাবো, তোমার এখনো কিন্তু পড়ার সুযোগ আছে। পড়ে তারপরে যাও, বানানোর উপর নির্ভরশীলতা কমাও। ঠিক আছে, বানায় লেখা বলতে অ্যাকচুয়ালি কিছু রাখো না নিজের ভিতরে। ওকে, পইরা লেখো, তাহলে কন্টেন্ট ভালো হবে। এরপরে আরো একটু বলি, কাটাকাটি ইজ অলওয়েজ আ ভেরি ব্যাড থিং ফর টিচার্স। আমরা টিচাররা কাটাকাটি পছন্দই করি না, বিশেষ করে যখন একটা দেখে একটা স্টুডেন্ট ক নম্বর খ নম্বর কোশ্চেন লিখছে, গ নম্বর কোশ্চেন লিখছে, ঘ নম্বরে যায় পুরোটা আবার পুরোটা কেটে দিছে। তার মানে ক খতে আমরা কি করি, আমাদের তো অভ্যাস, আমরা আসলে অ্যান্সার দিতে অ্যান্সার করতে দিই 2 2 3 1 1 2 2, তারপর দেখি ও মাই গড পুরোটা কেটে দিছে। দেন আমার টিচার কি করতে, আবার পুরোটা কাটতে হয়, এন্ড পরবর্তী সিকিউতে আমাদের নাম্বার দিতে হয়, বা পরবর্তী সিকিউতে চলে যেতে হয়। বিশ্বাস করো পরবর্তী সিকিউতে আমরা ফুল নাম্বার দেই না, আমরা লিটারালি নাম্বার দেই না, চেষ্টা করি কোনো কিভাবে কাটবো, কারণ কেমন মেজাজ খারাপ হয়েছে, কেন তুমি কাটবা, কেন তুমি আমি যতটুকু লিখছি ততক্ষণের মধ্যে কাটবো। এটা একটা টিচারের খুবই খুবই খারাপ লাগে, আর যেহেতু টিচারের খারাপ লাগে আলটিমেটলি তোমার মার্কও কমে যায়। সো বি কেয়ারফুল, কোন এক্সটেনশন যেন কাটতে না হয়। সো এটা ছিল এমন 5টা টিপ যা তোমাকে A+ পাবা কিনা, তুমি A+ পাবা কিনা তার তোমাকে একটা জাজ করবে। সো এই 5টা টিপ যদি তুমি ফলো করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানায় দিও যে তুমি ফলো করতে পারবা। আর হ্যাঁ, এখন তোমাদেরকে আমি ভিডিওর লাস্টের পার্টে কিভাবে একটা ওএমআর শিট আমরা পূরণ করব, কিভাবে আমি একটা পুরো খাতা আমি পূরণ করবো রেজিস্ট্রেশন নাম্বার সহ সমস্ত কিছু বলে দিচ্ছি। দেখা হচ্ছে সেখানে। এসএসসি 25 কি অবস্থা সবার, আমি তোমাদের সৌমিক ভাইয়া। তো সৌমিক ভাই আগের ভিডিওতে বলছিলাম যে একদম লাস্টের দিকে নাকি তোমাদের ওয়েমার শিখাবো, বাট একটু ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে এই ভিডিওতে শিখাচ্ছি। সো একটু খেয়াল করো, আমাদের যদি এরকম একটা খাতা থাকে, এই খাতায় ধরো মনে করো আমাদের কিছু জিনিসপত্র আমাদের পুরো করতে হবে। ফর এক্সাম্পল এই খাতাটা কিন্তু আমাদের 10 মিনিট আগে দিয়ে দিতে হবে বা দিয়ে দিবে আমাদেরকে। সো আমি তখন এই 10 মিনিট ধরে এই জিনিসগুলো পুরো করবো।
প্রথম কথা কি ভাইয়া, প্রথম কথা এই জিনিসগুলো পুরো করার আগে পুরো খাতাটা একটু দেখে নিব, চেক করে নিব খাতায় কোনো পেজ লেগে আছে কিনা। অনেক সময় কি করে খাতার পেজগুলো লেগে থাকে, এন্ড এই জিনিসটা চেঞ্জ করা অনেক বেশি টাফ হয়ে যায়, and সময় স্বল্পতা তুমি অনেক বেশি ভুগবা। সো পুরো খাতাটা চেক করে দেখবা অ্যামাউন্ট অফ পেজ ঠিক আছে কিনা। যদি একবার অ্যামাউন্ট অফ পেজ ঠিক থাকে তখন পুরো করা শুরু করবা এই প্রথম পেজটা। প্রথম পেজে যে জিনিসটা করবে অবশ্যই মনে রাখবা, এই প্রথম পেজের অপর সাইডে কিন্তু লেখা যাবে না, একদম লেখাই আছে, লেখা যাবে না। তো ভুলেও লেখো না, রাফও বেরো না, কিছু টাচও করা যাবে না। ওকে, কারণ কি এটা স্ক্যানিং হয়। সো এরপর আমরা যদি চলে আসি যে আমরা যদি পূরণ করা শুরু করি, তখন ভাই প্রথমে কি তুমি কিউ পরীক্ষা দিচ্ছ, এসএসসি পরীক্ষা দিচ্ছ, এখানে স্টিক মার্ক করতে হবে। এবং এখানে পরীক্ষার এই জায়গাটায় তোমার কি করতে হবে, গোল্লা ভরাট করতে হবে। গোল্লা ভরাট করা হয়ে গেল, এরপরে তোমার রোল নাম্বারটা লিখতে হবে। তোমার 6 ডিজিটের কিন্তু একটা রোল নাম্বার আছে। তুমি কি করবে, তোমার যে রেজিস্ট্রেশন কার্ড আছে, পরীক্ষার ভর্তি যে মানে তোমার যে প্রবেশপত্র আছে সেখান থেকে পূরণ করবে। আর হ্যাঁ, এখানে কিন্তু তোমাদের 2 দেওয়া থাকবে, তোমার 2025 কিন্তু লেখা নিতে হবে। ওকে, অনেকে 5 লেখে কেন জানো আমি জানি না। সো যেটা বলতেছি, রোল নাম্বারটা তুমি 5 ডিজিটের হওয়ার কারণে, 6 ডিজিটের হওয়ার কারণে তুমি খুব সুন্দরভাবে লেখা নিও ভাইয়া। প্রথমে তুমি লেখা নিবা, ধরো মনে করো আমার রোল নাম্বার 21180, ধরো মনে করো 7, হ্যাঁ, এটা হলো আমার রোল নাম্বার। সো আমি যে জিনিসটা করবো, রোল নাম্বারটা পূরণ করে ফেলবো। যখন ভাইয়া পূরণ করে ফেললাম, এরপর আমি রেজিস্ট্রেশন, ধরো 12146142118, এরকম 10 ডিজিটের মনে হয় একটা রোল নাম্বার আছে আমাদের, বা রেজিস্ট্রেশন নাম্বার আমাদের আছে। এবার বিষয় কোড থাকে, প্রত্যেকটা বিষয় কোড মানে পরীক্ষার বিষয় কোড তোমার কোথায় দেওয়া থাকবে, তোমার প্রবেশপত্রের উপরেই প্রত্যেকটা সাবজেক্টের পাশে তার বিষয় কোডটা দেওয়া থাকে। তো সেখান থেকে দেখে নেওয়া, ধরো 201 একটা প্রবেশ মানে তোমার একটা বিষয় কোড দেখে ফেললা, কি বিষয়টা লেখা লাগবে না, 201 তোমার আসলে বিষয় কোড। অতিরিক্ত পেজ এখানে লেখা লাগে, অতিরিক্ত পেজ যদি তুমি নাও, ধরো তুমি দুইটাই অতিরিক্ত পেজ নিলা, তুমি 0-2 লেখা নিবা। এরপরে বৃত্ত ভরাট করার কাহিনী ভাইয়া, বা অতিরিক্ত পেজ কত নিলে এটা কিন্তু তুমি শিওর থাকবে না, মাথায় রেখো। সো আমি জাস্ট তোমাকে হোপ করবো তুমি যেন অতিরিক্ত পেজ না নাও। অ্যাকচুয়ালি অতিরিক্ত পেজ নিলে অনেক বেশি হ্যাসেল করতে হয়, তোমার একটা ফর্ম পূরণ করতে হবে, তোমাকে এক এক জায়গায় সিগনেচার করা লাগবে, তারপর ওটা বাঁধতে হবে, অনেক টাইম যায় বাপ। সো দরকার নেই। সো এবার আমি চলে আসি রেজিস্ট্রেশন কোড আমরা পূরণ করবো কিভাবে। ওটা তো লিখলাম একবার, ঠিক আছে, লিখলাম একবার। সো যখন পূরণ করতে যাব তখন এইভাবে পূরণ করবো। ধরো 2 লিখলাম, আমরা কি করবো, 2 এর উপর একটা টান দিয়ে যাবো, মিলাবো এইভাবে, 2 এর উপর টান দিয়ে যাবো। 1 লিখলাম, 1 এর উপর টান দিয়ে যাবো, 1 লিখলাম, 1 এর উপর টান দিয়ে যাবো, 8 লিখলাম, 8 এর উপর টান দিয়ে যাবো, ঠিক আছে। এবং আমরা যখন 0 লিখলাম, 0 এর উপর টান দিয়ে যাবো, 7 লিখলাম, 7 এর উপর টান দিয়ে যাবো কিন্তু একটা। এরকম ভাবে 1, তারপরে 2, তারপরে 1, তারপরে 4, এরকম করে টান দিয়ে চলে যাবো। সো যখন টান দেওয়া হয়ে গেছে সবকিছু, তখন একটা কাজ করবো, পূরণ করার সময় আমরা আরেকবার মিলাবো। 2 এর উপরে তো টান দেওয়া আছে, তাই না, 2 এর উপর টান দেওয়া আছে, 2 কে মিলিয়ে ফেললাম। 1 এর উপর টান দেওয়া আছে, পুরোটা কিন্তু আগে করে ফেলবো, পুরোটা একবার এইভাবে টান দিয়ে করে ফেলবো, দেন তারপরে মিলাবো, মিলাবো, মিলাবো। ওকে, মিলাবো। 1 এর 1 মানে 8 এর 1, এখানে 8 আছে কিনা, 8 থাকলে এখানে আমি মিলাবো, এখানে 7 আছে কিনা এখানে আমি মিলাই দিব। যাতে সতর্কতার সাথে এটা করবো। 10 মিনিট টাইম থাকবে আমাদের এটা করার জন্য, যেন কোনো ধরনের ভুল না হয় আমাদের। ওকে, সো মিলানো শেষ, আমি হোপ করলাম তোমাদের পুরো জিনিসটা শেষ। পুরো জিনিসটা একবার যদি শেষ হয়ে যায়, এরপর আমাদের কি করতে হবে, নিচে চলে আসতে হবে। নিচে কি পাবো ভাই আমরা, নিচে বেশ কয়েকটা জিনিস আছে। এই যে এই পার্টটা দেখতেছো না, এই পার্টটা দেখতেছো, এই পার্টটা কিন্তু আমাদের কোনো দরকার নেই। এই পার্টটা তোমার টাচ করার কোনো দরকার নেই, ঠিক আছে। তুমি কোনোভাবে এই কার্ডটা টাচ করবে না, এটা টিচারদের জন্য, তোমার জন্য না। ওকে, তো টিচার উপর ছেড়ে দাও। এরপরে তোমার যে পার্টটা পূরণ করা লাগবে সেটা হলো এখানে এসএসসি পরীক্ষা, সরি এখানে তো এইচএসসি পরীক্ষা লেখা আছে, ধরলাম আমরা এখানে এসএসসি পরীক্ষা লেখা আছে, ভুলে যাও যেখানে এইচএসসি পরীক্ষা লেখা আছে এটা ভুলে যাও। সো এখানে ধরলাম আমাদের 2025 সালের এসএসসি পরীক্ষা, কিন্তু অবশ্যই 2025 লিখে নিবে তোমরা। হ্যাঁ, এরপরে কি করবে, এগুলো তোমার পূরণ করতে হবে। তোমার রোল নাম্বার কত, তোমার 6 ডিজিট একটা রোল নাম্বার আছে, সেই 6 ডিজিটের রোল নাম্বারটা তুমি পূরণ করে ফেলবা। একবার পূরণ করা হয়ে গেলে যেরকম করে পূরণ করতে বলছে, ধরো মনে এই যে 20211, এইটা ছিল আমার রোল নাম্বার। সো এই রোল নাম্বারটাকে তোমাকে পূরণ করতে হবে কিভাবে ভাইয়া, ওই আগের মতোই 2 এর উপর দাগ দিবা, 0 এর উপর দাগ দিবা। যদি পূরণ যখন আমাদের এই পুরোটা লাগানো হয়ে গেল, 2 এর উপর দাগ দিব, 1 এর উপর দাগ দিব, 1 এর উপর দাগ দিব, 8 এর উপর দাগ দিব। হ্যাঁ, তারপরে আমাদের কি করবো, আস্তে আস্তে ভরাট করে নেব। 2 এর সাথে মিলে 2 ভরাট করবো, 0 এর সাথে মিলে 0 ভরাট করবো, 2 এর সাথে মিলে আবার 2 ভরাট করবো, 1 এর সাথে মিলে 1 ভরাট করবো, 1 এর সাথে মিলে 1 ভরাট করবো, এবং 8 এর সাথে মিলে 8 ভরাট করবো। করা শেষ। বিষয় কোড এখানে ভাই এই সেট কোডটা খুবই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। অনেক আমার ফ্রেন্ড আছে যারা হলো সেট কোডে ভুল করছে, এবং সেট কোডে ভুল করার কারণে তাদের পরীক্ষাটা কিন্তু ভাইয়া বাতিল হয়ে গেছে, ঠিক আছে। প্লিজ সেট কোডে ভুল করো না। তোমার কিন্তু যেই সেট লিখবে ওই সেট অনুযায়ী তোমার খাতা চেক করা হবে, মাথায় রেখো। যেই সেট লিখবে ওই সেট অনুযায়ী তোমার কিন্তু খাতা চেক করা লাগবে। সো তুমি যদি এখানে ক লেখো আর এখানে গ পূরণ করো, পুরো কিন্তু গোলমাল হয়ে যাবে, ঠিক আছে। তুমি সমস্ত কিছু যদি গ পূরণ করো, এখানে ক লেখা রাখছো, সমস্যা। সেখানে ক লিখলে তুমি সাথে সাথে ক পূরণ করে দিবা, ঘ পূরণ করা কিন্তু কোনোভাবেই যাবে না। ওকে, এরপরে আসে আমাদের অবজেক্টিভে তুমি কি করবা।
ভাইয়া একটু অবজেক্টিভ পুরো শীটটা যদি দেখো, তোমার অবজেক্টিভ প্রথম যে কাজটা করো, কয়টা অবজেক্টিভ আছে, তোমার কয়টা অবজেক্টিভ আছে যে কোনো একটা বিষয়, তোমার কয়টা অবজেক্টিভ আছে একটু খেয়াল করে নিয়ে নিও। ঠিক আছে, কয়টা অবজেক্টিভ আছে যে কোনো একটা বিষয়, যদি তোমার একটা বিষয়ে তোমাদের এরকম থাকে যে আমাদের বেশ কিছু অবজেক্টিভ আছে, ফর এক্সাম্পল আমাদের এখানে আমাদের ধরো 30টা অবজেক্টিভ আছে, আমি 30-এর কাছে এবং অনেক কাছে ছোট্ট দুইটা দাগ টানবো, ছোট্ট দুইটা দাগ নোটিস না করা পর্যন্ত। কেন টানবো? এটা একটা সেফটি মেকানিজম, যাতে 30-এর বাইরে তুমি যা কিছু পূরণ না করো। ওকে, এরপরে তোমার পূরণ করা লাগবে। ধরো একের অ্যান্সার হলো গ, তো তুমি কোশ্চেন পড়া শুরু করছো এবং তুমি দেখলা যে একের অ্যান্সার কত আমাদের গ। ওকে, একের অ্যান্সার কত আসছে আমাদের গ আসতেছে। সো আমরা একের অ্যান্সার গতে কি করবো, একটু দাগায় নিব, মানে হালকা কিরো। আচ্ছা, এইভাবে আমরা দাগাবো না, অবশ্য এভাবে আমরা দাগাবো না, আমরা ঠিক এইভাবে দাগাবো না। আমরা যে কাজটা করবো এখানে সেটা তোমাকে একটু বলে দিচ্ছি। ধরো তোমার একের অ্যান্সার তুমি একটা কিছু পাইলা, সো আমাদের এখানে তো পেন্সিল নাই, সো পেন্সিল দিয়ে দেখাতে পাচ্ছি না তোমাকে। আপাতত আমরা কি করলাম, এই যে ক্ষয়ের উপরে ধর্ম করে পেন্সিল দিয়ে হালকা একটু দাগ টানবো, এবং 2-এর অ্যান্সার হলো ক, পেন্সিল দিয়ে হালকা একটু দাগ টানবো। 3-এর অ্যান্সার হলো খ, পেন্সিল দিয়ে হালকা একটু দাগ টানবো। ঠিক আছে, পেন্সিল দিয়ে, কলম দিয়ে না কিন্তু, হালকা একটু দাগ টানবো। এবং এগুলো আমি পারতেছি এরকম ধর্ম মনে করে আমি 30টার মধ্যে 24টা পারছি। কতটা পারছি? 24টা পারছি। 30টা পারিনি। পারার পরে আমি যখন দেখলাম এরপর 24টা আমি শিওর এই 24টা আমি পারি, এরপরে আমি আবার কোশ্চেনের সাথে মিলে একের অ্যান্সার যে খ সেটা দেখবো, দেখা এই যে পেন্সিলের যে কালারটা আছে এটা মোছা দরকার নেই, পেন্সিলের কালার মোছা দরকার নেই, এটার উপরেই আমি পুরোটা দাগা দিব, পুরোটা দাগা দিব, এটার উপরেই পুরোটা দাগা দিব। যদি এরকম করি ভাইয়া, কয়েক জায়গায় ভাইয়া প্রত্যেকটা ক্ষেত্রে আমি মিলাবো, এক নাম্বারটা কোশ্চেনের সাথে মিলাবো, খ নাম্বারটা কোশ্চেনের সাথে মিলাবো, গ নাম্বারটা কোশ্চেনের সাথে মিলাবো। এমন যদি হয়, ধরো মনে করো 4 নাম্বারটা আমি পেন্সিল দিয়ে দাগায় গেছি গ, কিন্তু আমি যখন পরবর্তী চেক করলাম খ নাম্বারটা অ্যান্সার, তো তখন আমি খ নাম্বারটা দাগায় ফেলবো, এবং পেন্সিলের দাগ যেহেতু আমি হালকা করে একদম শেষে সবগুলো দাগানোর পর পেন্সিল দাগটা হালকা করে এইটা মুছা দিব, হালকা করে এখান থেকে মুছা দিব, যাতে আমার স্ক্যানার ভুল না করে, কি করে, ভুল না করে। আর হ্যাঁ, মনে রাখবা আমি কিন্তু এখানে রেজিস্ট্রেশন এবং বিষয় কোড পূরণ করার কথা বলি নাই তোমাকে এখনো। সো অবশ্যই রেজিস্ট্রেশন এবং বিষয় কোডটাও কিন্তু আমাদের পূরণ করে দিতে হবে। ওকে, রেজিস্ট্রেশন এবং বিষয় কোডটাও কিন্তু আমাদের পূরণ করে দিতে হবে। তো চলো, এবার যদি আমার রেজিস্ট্রেশন এবং বিষয় কোডটা আমাদের পূরণ করা হয়ে যায়, তারপরে কি ভাইয়া, তারপরে হলো কি আমাদের খাতার সাবমিশন এন্ড এভরিথিং। এন্ড আরেকটা জিনিস তোমাদেরকে দেখানো লাগবে, সেটা হলো এই ছোট জিনিসটা। এখানে তোমাদের একটা নির্দেশনা দেওয়া আছে কিভাবে আসলে তোমরা একটা গোল্লা ভরাট করবা। তোমরা অনেক সময় এই ভুলটা করো, গোল্লা ভরাট এই পদ্ধতিটা না করে একদম পুরো গোল্লাটা ভরাট করে ট্রাই করবা। ওকে, এটা কিন্তু সরকারি পদ্ধতি, এভাবে দাগ টানলে তোমার গোল্লা ভরাট নিবে না, এই ধরনের দাগ টানলে গোল্লা ভরাট নিবে না, এই ধরনের দাগ টানলে তোমার গোল্লা ভরাট নিবে না। সো অলওয়েজ মনে রাখবা, তুমি যদি হালকা একটু দাগ টাইনেও বসো কোনো এক জায়গায়, পেন্সিল দিয়ে যদি কোনো একটা গোলার উপর হালকা দাগ টেনে ওটা কিন্তু আসলে গ্রহণযোগ্য হয় না। সো তোমার যদি সঠিকভাবে গোলা পূরণ করতে হয়, তুমি পুরো একটা ভরাট করবা। ওকে, পুরোটা ভরাট করবা। ওকে, এরকম আমাদের শর্তগুলো মেনে চলতে হবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো আজকে যতটুকু তোমাকে বুঝাইলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা তোমাদের হেল্প করছে। ইনশাআল্লাহ এইভাবে করে সুন্দর করে পূরণ করে ফেলবা, আলহামদুলিল্লাহ, বা ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষাটা খুব ভালো হবে। আর কয়েকটা মিথের অ্যান্সারও কিন্তু একটু দিয়ে যেতে চাচ্ছি। প্রথম যে মিথটা আছে সেটা হলো এরকম যে ভাই তুমি যদি একবার ভুল করে আসলে কোনো একটা রোল নাম্বার লিখে ফেলাও, শেষ, আর এসএসসি তোমাকে জীবনে দিতে দিবে না। ভাইয়া তোমাকে একটু বলতেছি, টিচারদের কাছে কিছুটা এক্সট্রা খাতা থাকে। সো তুমি কি প্রথমে যদি চাও টিচাররা দেখাবে যে না আমাদের কাছে নাই, কিন্তু না আছে। সো তোমার একদম এক্সট্রিমলি রেয়ার কেসে টিচার আসলে খাতাটা চেঞ্জ করে দেয়। এক্সট্রিমলি রেয়ার কেসে টিচারটা অনেক সময় ওয়েমারও চেঞ্জ করে দেয়, কিন্তু ভাইয়া হোপ করে না যে ওয়েমার চেঞ্জ করবে। ঠিক আছে, 100% অফ দ্য টাইম পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো কিছু চেঞ্জ করে দেয় না টিচাররা। এক্সাম শুরু হওয়ার পরে কোনো কিছু চেঞ্জ হবে না বা চেঞ্জ করে দিবে না। সো মাথায় রেখো, এক্সাম শুরু করে তুমি কিছু চেঞ্জ করতে পারবে না। আর ওএমআরে তুমি যদি ভাইয়া একটা কোশ্চেন অ্যান্সার দুইটা দাও, এই মিথ্যার অ্যান্সার দিয়ে দিচ্ছি। একটা কোশ্চেন অ্যান্সার যদি দুইটা দাও, ধরো মনে করো 12 নম্বর অ্যান্সার আমাদের খ দাগেলাম, গ দাগেলাম, ঠিক আছে, মনে রাখো এটা কিন্তু স্ক্যানার মেশিন যে স্ক্যানার মেশিন থেকে স্ক্যান করাবে সেটা কিন্তু এই দুইটাকেই বাতিল করে দিবে। কি করবে? দুইটাকেই বাতিল করে দিবে। ঠিক আছে, যেটা অ্যান্সার হোক না কেন, এটা অ্যান্সার হলো তোমার এই পুরো এমসিকিউটাই বাতিল করে দিবে। তুমি যদি একটা এমসিকিউ খালি রাখো, ধরো এই ঘর খালি রাখছো, ঠিক আছে, খালি রাখছো, স্ক্যানার মেশিন তোমার এখানে নাম্বারটা কাউন্টই করবে না, এটাকে কাউন্টই করবে না। ঠিক আছে, তুমি যদি 14 নাম্বারটা ভুল অ্যান্সার করো, তোমার অ্যান্সার ছিল হলো খ, তুমি অ্যান্সার করছো ক, স্ক্যানার মেশিন কি করবে? খ নাম্বার অ্যান্সার না পায় চলে যাবে যে তুমি এটা অ্যান্সার করো নাই, তার মানে এটাকে অ্যান্সারটা গুনবে না, অ্যান্সার ধরবে না। ওকে, সো এইভাবে হলো স্ক্যানার মেশিন কাজ করে। তোমার এই যে রোল নাম্বার এন্ড এভরিথিং এর ক্ষেত্রে স্ক্যানার মেশিন এইভাবেই কাজ করবে। চিন্তা করবে একটা মেশিনের জন্য তুমি এগুলো পূরণ করতেছো। সো আই হোপ তোমাদের জিনিসটা হেল্পফুল হয়েছে। হেল্পফুল হলে অবশ্যই কমেন্টে জানাও। আর কোন কোন ধরনের কোশ্চেন আছে তোমাদের ওএমআর শিট বা এগুলো পূরণ করার জন্য, সেটাও কিন্তু আমাদেরকে জানাও। ইনশাআল্লাহ তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টিল দেন স্টে টিউনড। ওকে।